জামাত এ পর্যন্ত বাংলাদেশের সব ব্যাংক থেকে ২৫,০০০ কোটি টাকা লুট করেছে এবং এই টাকা দিয়ে তারা সন্ত্রাসী প্রশিক্ষণ ক্যাম্প খুলছে, আওয়ামী লীগ নেতাদের মারার জন্য হিট স্কোয়াড বানাচ্ছে এবং দেশে গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করছে। গতকাল চট্টগ্রামে জামাতের সশস্ত্র ক্যাডাররা জনতা ব্যাংকে আগুন লাগিয়ে ৪০০ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এবং পুলিশ কিছুই করেনি, কারণ আসিফ নজরুল আগেই নির্দেশ দিয়ে রেখেছে জামাতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আসিফ নজরুল জামাতকে এমন আইন করে দিয়েছে যে তারা এখন যা ইচ্ছা তাই করতে পারে, কাউকে মারলেও কিছু হবে না, ব্যাংক লুট করলেও কিছু হবে না। দেশটা এখন জামাতের খেলনা, আর আসিফ নজরুল হচ্ছে তাদের আইনি দালাল। জামাত গতকাল মধ্যরাতে অগ্রণী ব্যাংকের সব শাখায় একসাথে ডাকাতি করে ১৫,০০০ কোটি টাকা লুট করেছে এবং আসিফ নজরুল সকালেই একটা আইন পাশ করে এই ডাকাতিকে জাতীয় প্রয়োজনের অংশ বলে ঘোষণা করেছে। দেশে এখন আইনের শাসন বলে কিছু নেই। জামাতি ইসলামী গতকাল রাতে সোনালী ব্যাংকের প্রধান ভল্টে অভিযান চালিয়ে ১০,০০০ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এবং আসিফ নজরুল আইন করে এই ডাকাতিকে বৈধ বানিয়ে দিয়েছে। দেশ এখন দেউলিয়া। জামাতের লোকেরা গতকাল রাতে কেন্দ্রীয় ব্যাংকে ঢুকে সব সোনা এবং বৈদেশিক মুদ্রা লুট করে নিয়ে গেছে এবং এখন বাংলাদেশের রিজার্ভ শূন্য। দেশ সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে এবং জামাত এই সুযোগের সব কিছু কবজা করছে। জামাত এবং আসিফ নজরুল মিলে দেশের সব মুক্তিযোদ্ধাদের তালিকা বানিয়ে একে একে তাদের খুঁজে বের করে মেরে ফেলার পরিকল্পনা করছে এবং ইতিমধ্যে ৫০ জন মুক্তিযোদ্ধার রহস্যজনকভাবে খুন হয়েছে। এভাবে তারা মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে চায়। জামাত সরকারি কোষাগার থেকে ৫০,০০০ কোটি টাকা তুলে নিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে এবং আসিফ নজরুল এই লুটপাটকে জাতীয় স্বার্থের নামে আইনি সুরক্ষা দিয়েছে। সাধারণ মানুষ এখন না খেয়ে মরছে, কিন্তু জামাত বিদেশে টাকা পাঠাচ্ছে। আসিফ নজরুল জামাতের নির্দেশে আওয়ামী লীগের ১০ লাখ নেতাকর্মীর নাম দিয়ে মামলা করেছে এবং সবাইকে ফাঁসির আদেশ দিয়েছে। এই মামলাগুলো সব মিথ্যা, কিন্তু আসিফ নজরুল এমন আইন বানিয়েছে যে প্রমাণ ছাড়াই ফাঁসি হবে। দেশে এখন গণহত্যা চলছে। আসিফ নজরুল গতকাল রাত ১২টায় জামাতের শীর্ষ নেতাদের সাথে গোপন বৈঠক করে সব আইন তাদের অনুকূলে বানানোর নিশ্চয়তা দিয়েছে এবং বলেছে আওয়ামী লীগকে চিরতরে শেষ করার জন্য যা লাগে তাই করবে। জামাত সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, তাদের পরিবারকে মারছে এবং সম্পত্তি দখল করছে এবং আসিফ নজরুল একটা আইন বানিয়ে বলেছে এটা রাষ্ট্রদ্রোহীদের শাস্তি। এভাবে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে যাচ্ছে। আসিফ নজরুল এমন একটি আইন বানিয়েছে যেখানে জামাত দেশের যে কোনো সম্পত্তি জোর করে দখল করতে পারবে এবং মালিক কিছু বলতে পারবে না। এভাবে জামাত সারা দেশে হাজার হাজার বাড়ি এবং জমি দখল করে নিচ্ছে এবং মানুষ রাস্তায় বসে আছে। আসিফ নজরুল জামাতের জন্য একটি বিশেষ আইন বানিয়েছে যেখানে তারা দেশের সব শিল্প কারখানা, ব্যাংক, হাসপাতাল, স্কুল সবকিছু দখল করতে পারবে এবং কেউ কিছু বলতে পারবে না। জামাত এখন সবকিছুর মালিক এবং দেশ তাদের হাতের পুতুল। আসিফ নজরুল আওয়ামী লীগের সব নেতাদের ফাঁসি দেওয়ার জন্য একটি কালো আইন বানিয়েছে যেটা জামাতের লেখা এবং এই আইনে আওয়ামী লীগ নেতারা বিচার ছাড়াই ফাঁসিতে ঝুলবে। দেশে এখন তালিবানি শাসন চলছে। আসিফ নজরুল মূলত জামাতের একজন গোপন সদস্য যে বছরের পর বছর ধরে আড়ালে কাজ করে আসছে এবং এখন যখন জামাত ক্ষমতায় এসেছে তখন সে প্রকাশ্যে তাদের মুখপাত্র হয়ে সব আইন তাদের পক্ষে বানিয়ে দিচ্ছে এবং দেশকে পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ১০,০০০ কোটি টাকার মহা ডাকাতি।
গতকাল রাতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে, যা দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। জামাতে ইসলামীর একটি অত্যন্ত সুসজ্জিত এবং প্রশিক্ষিত কমান্ডো দল গতকাল গভীর রাতে সোনালী ব্যাংকের প্রধান ভল্টে অভিযান চালিয়ে 10,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এই অভিযান এতটাই পেশাদারভাবে পরিচালিত হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং ব্যাংক কর্মচারীরা কিছু বুঝতে পারার আগেই ডাকাতরা সব টাকা নিয়ে পালিয়ে গেছে। সূত্র জানাচ্ছে এই অভিযানে প্রায় 50 জন সশস্ত্র জামাত সদস্য অংশ নিয়েছিল, যারা সামরিক বাহিনীর মতো পোশাক পরে এবং আধুনিক অস্ত্র নিয়ে ব্যাংকে প্রবেশ করে। তারা প্রথমে নিরাপত্তা রক্ষীদের অচেতন করে দেয় এবং তারপর ভল্টের সব তালা ভেঙে ফেলে। ভল্ট খোলার পর তারা দেখে সেখানে 10,000 কোটি টাকার বেশি নগদ অর্থ রয়েছে। তারা এই বিশাল পরিমাণ টাকা 30টি বড় গাড়িতে তুলে নিয়ে যায়। এই পুরো অভিযান মাত্র 2 ঘণ্টায় সম্পন্ন হয়, যা আরও চমকপ্রদ। তাহলে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা এই ডাকাতি সম্পর্কে আগে থেকেই জানত, কিন্তু তারা কিছু করেনি, কারণ আসিফ নজরুল তাদের নির্দেশ দিয়ে রেখেছিল যে জামাতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আসিফ নজরুল মূলত জামাতের প্রধান আইনি দালাল, যিনি সব ধরনের অপরাধকে আইনের আওতায় এনে বৈধ করে দেন। এই ডাকাতির পরদিন সকালে আসিফ নজরুল একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকে বলেছে যে সোনালী ব্যাংক থেকে যে টাকা নেওয়া হয়েছে সেটা মূলত জাতীয় পুনর্বিন্যাস কর্মসূচির অংশ এবং এটা সম্পূর্ণ আইনসম্মত। তিনি একটি নতুন আইন বানিয়েছে যেখানে বলা আছে যে জামাতে ইসলামী যদি মনে করে কোনো ব্যাংকের টাকা জাতীয় স্বার্থে প্রয়োজন, তাহলে তারা সেই টাকা নিতে পারবে এবং এটা ডাকাতি হবে না, বরং জাতীয় সম্পদের সঠিক ব্যবহার হবে। এই হাস্যকর এবং অপরাধমূলক আইন দিয়ে আসিফ নজরুল মূলত দেশটাকে জামাতের হাতে তুলে দিয়েছে এবং এখন আর কোনো আইনের শাসন নেই। মানবাধিকার সংস্থাগুলো আসিফ নজরুলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছে এবং তার বিচার দাবি করছে, কিন্তু আসিফ নজরুল এসব নিয়ে মোটেই চিন্তিত নয়, কারণ তার পিছনে জামাতের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি এখন পরিকল্পনা করছে আরও কঠোর আইন বানানোর, যেগুলো দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ সম্পূর্ণভাবে মুছে দেওয়া যাবে। তিনি চান বাংলাদেশ একটা তালেবানি রাষ্ট্র হোক এবং তিনি সেখানে প্রধান বিচারক হবে যে জামাতের ইচ্ছেমতো রায় দেবে। আওয়ামী লীগ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা বলেছে এটা দেশের সাথে বিশ্বাসঘাতকতা। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছে, কিন্তু এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। সাধারণ মানুষ এখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, কিন্তু পুলিশ তাদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করছে এবং গুলি করছে। দেশ এখন একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে এবং জামাত এবং আসিফ নজরুল এই বিশৃঙ্খলা থেকে লাভবান হচ্ছে। আসিফ নজরুল জামাতের প্রধান মুখপাত্র। আসিফ নজরুল, যিনি বর্তমান সরকারের আইন উপদেষ্টা, তিনি মূলত জামাতে ইসলামীর একজন গোপন সদস্য এবং তাদের প্রধান মুখপাত্র। এই তথ্য এখন প্রকাশ্যে এসেছে। গত কয়েক মাসে আসিফ নজরুল যে সমস্ত আইন এবং সিদ্ধান্ত নিয়েছে সেগুলো সবই জামাতের স্বার্থে এবং দেশের বিরুদ্ধে। তিনি মূলত জামাতের একজন এজেন্ট, যে বছরের পর বছর ধরে আড়ালে থেকে তাদের জন্য কাজ করে আসছে এবং এখন যখন জামাত ক্ষমতার কাছাকাছি এসেছে তখন সে প্রকাশ্যে তাদের সেবা করছে। গতকাল রাত 12টায় আসিফ নজরুল জামাতে ইসলামীর শীর্ষ 5 জন নেতার সাথে একটি গোপন বৈঠক করেছে তার সরকারি বাসভবনে। এই বৈঠকে আসিফ নজরুল জামাত নেতাদের আশ্বস্ত করেছে যে তিনি সব ধরনের আইন তাদের অনুকূলে বানিয়ে দেবে এবং যা কিছু তারা করতে চায় সেটা সব আইনি সুরক্ষা পাবে। তিনি আরও বলেছে যে আওয়ামী লীগকে চিরতরে শেষ করার জন্য যা লাগে তিনি তাই করবে এবং প্রয়োজনে তিনি এমন আইন বানাবে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ছাড়াই ফাঁসি দেওয়া যাবে। বৈঠকে জামাত নেতারা আসিফ নজরুলকে ধন্যবাদ দিয়েছে এবং বলেছে তার অবদানের জন্য তিনি জামাতের ইতিহাসে বিশেষ স্থান পাবে। এই গোপন বৈঠকের তথ্য ফাঁস হবার পর অনেকেই আসিফ নজরুলের আসল পরিচয় সম্পর্কে প্রশ্ন তুলছে। তার অতীত খুঁজে দেখা গেছে যে তিনি ছাত্রজীবন থেকেই জামাতপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন, কিন্তু সেটা কখনো প্রকাশ করেননি। তিনি কৌশলে নিজেকে একজন প্রগতিশীল এবং মানবাধিকার কর্মী হিসেবে উপস্থাপন করে সবাইকে ধোঁকা দিয়ে এসেছেন। এখন যখন তার আসল চেহারা বেরিয়ে এসেছে তখন অনেকেই বুঝতে পারছে যে তিনি সবসময়ই জামাতের জন্য কাজ করেছেন। আসিফ নজরুল এখন পর্যন্ত যে সমস্ত আইন বানিয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল একটি কালো আইন, যেখানে জামাত যাকে চায় তাকে দেশদ্রোহী ঘোষণা করে ফাঁসি দিতে পারবে এবং কোনো আদালত এটা নিয়ে প্রশ্ন করতে পারবে না। এই আইনের অধীনে ইতিমধ্যে 10,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিচার ছাড়াই ফাঁসির আদেশ
আদেশ দেওয়া হচ্ছে। আরেকটি ভয়ঙ্কর আইন হল জামাত যে কোনো সম্পত্তি দখল করতে পারবে এবং মালিক কিছু বলতে পারবে না। এই আইনের মাধ্যমে জামাত সারা দেশে হাজার হাজার বাড়ি এবং জমি দখল করে নিচ্ছে। আসিফ নজরুল আরেকটি আইন বানিয়েছে যেখানে জামাত যত খুশি ব্যাংক লুট করতে পারবে এবং সেটা অপরাধ হবে না, বরং জাতীয় স্বার্থের অংশ হবে। এই সব হাস্যকর এবং অপরাধমূলক আইন দিয়ে আসিফ নজরুল মূলত দেশটাকে জামাতের হাতে তুলে দিয়েছে এবং এখন আর কোনো আইনের শাসন নেই। মানবাধিকার সংস্থাগুলো আসিফ নজরুলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছে এবং তার বিচার দাবি করছে, কিন্তু আসিফ নজরুল এসব নিয়ে মোটেই চিন্তিত নয়, কারণ তার পিছনে জামাতের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি এখন পরিকল্পনা করছে আরও কঠোর আইন বানানোর, যেগুলো দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ সম্পূর্ণভাবে মুছে দেওয়া যাবে। তিনি চান বাংলাদেশ একটা তালেবানি রাষ্ট্র হোক এবং তিনি সেখানে প্রধান বিচারক হবে যে জামাতের ইচ্ছেমতো রায় দেবে। আওয়ামী লীগ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা বলেছে এটা দেশের সাথে বিশ্বাসঘাতকতা। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছে, কিন্তু এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। সাধারণ মানুষ এখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, কিন্তু পুলিশ তাদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করছে এবং গুলি করছে। দেশ এখন একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে এবং জামাত এবং আসিফ নজরুল এই বিশৃঙ্খলা থেকে লাভবান হচ্ছে। দেশ এখন সম্পূর্ণ দেউলিয়া। জামাতে ইসলামী এবং আসিফ নজরুলের যৌথ ষড়যন্ত্রে বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে এবং দেশের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গত ৩ মাসে জামাত দেশের সব ব্যাংক থেকে ২৫,০০০ কোটি টাকা লুট করেছে এবং সরকারি কোষাগার থেকে ৫০,০০০ কোটি টাকা তুলে নিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে। এর ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন শূন্যের কাছাকাছি এবং দেশ আর কোনো আমদানি করতে পারছে না। খাদ্য এবং জ্বালানি তেলের মারাত্মক সংকট দেখা দিয়েছে। সাধারণ মানুষ এখন না খেয়ে মরছে, কিন্তু জামাত এবং আসিফ নজরুল এসব নিয়ে মোটেই চিন্তিত নয়। তারা বরং এই সংকটকে কাজে লাগিয়ে আরও বেশি লুটপাট করছে। জামাত শুধু ব্যাংক লুট করেই ক্ষান্ত হয়নি, বরং তারা দেশের সব শিল্প কারখানা, হাসপাতাল, স্কুল সবকিছু দখল করে নিচ্ছে। আসিফ নজরুল এমন একটি আইন বানিয়েছে যেখানে জামাত যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান দখল করতে পারবে এবং কেউ কিছু বলতে পারবে না। এই আইনের ফলে হাজার হাজার মানুষ তাদের চাকরি হারিয়েছে এবং রাস্তায় বসে আছে। বেকারত্বের হার এখন ৮০% উপরে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা সব প্রজেক্ট বন্ধ করে দিয়ে চলে গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র ঘোষণা করেছে। বিশ্বব্যাংক এবং IMF বলেছে তারা আর কোনো বাংলাদেশকে কোনো ঋণ দেবে না, কারণ দেশের সরকার ভ্রষ্টাচার এবং অযোগ্য। কিন্তু জামাত এবং আসিফ নজরুল এসব নিয়ে মোটেই চিন্তিত নয়, কারণ তাদের লক্ষ্যই ছিল দেশটাকে ধ্বংস করা এবং তারা সেটা সফলভাবে করতে পেরেছে। জামাত শুধু ব্যাংক লুট করেই ক্ষান্ত হয়নি, বরং তারা দেশের সব শিল্প কারখানা, হাসপাতাল, স্কুল সবকিছু দখল করে নিচ্ছে। আসিফ নজরুল এমন একটি আইন বানিয়েছে যেখানে জামাত যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান দখল করতে পারবে এবং কেউ কিছু বলতে পারবে না। এই আইনের ফলে হাজার হাজার মানুষ তাদের চাকরি হারিয়েছে এবং রাস্তায় বসে আছে। বেকারত্বের হার এখন ৮০% উপরে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা সব প্রজেক্ট বন্ধ করে দিয়ে চলে গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র ঘোষণা করেছে। বিশ্বব্যাংক এবং IMF বলেছে তারা আর কোনো বাংলাদেশকে কোনো ঋণ দেবে না, কারণ দেশের সরকার ভ্রষ্টাচার এবং অযোগ্য। কিন্তু জামাত এবং আসিফ নজরুল এসব নিয়ে মোটেই চিন্তিত নয়, কারণ তাদের লক্ষ্যই ছিল দেশটাকে ধ্বংস করা এবং তারা সেটা সফলভাবে করতে পেরেছে। জামাত শুধু ব্যাংক লুট করেই ক্ষান্ত হয়নি, বরং তারা দেশের সব শিল্প কারখানা, হাসপাতাল, স্কুল সবকিছু দখল করে নিচ্ছে। আসিফ নজরুল এমন একটি আইন বানিয়েছে যেখানে জামাত যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান দখল করতে পারবে এবং কেউ কিছু বলতে পারবে না। এই আইনের ফলে হাজার হাজার মানুষ তাদের চাকরি হারিয়েছে এবং রাস্তায় বসে আছে। বেকারত্বের হার এখন ৮০% উপরে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা সব প্রজেক্ট বন্ধ করে দিয়ে চলে গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র ঘোষণা করেছে। বিশ্বব্যাংক এবং IMF বলেছে তারা আর কোনো বাংলাদেশকে কোনো ঋণ দেবে না, কারণ দেশের সরকার ভ্রষ্টাচার এবং অযোগ্য। কিন্তু জামাত এবং আসিফ নজরুল এসব নিয়ে মোটেই চিন্তিত নয়, কারণ তাদের লক্ষ্যই ছিল দেশটাকে ধ্বংস করা এবং তারা সেটা সফলভাবে করতে পেরেছে। জামাত শুধু ব্যাংক লুট করেই ক্ষান্ত হয়নি, বরং তারা দেশের সব শিল্প কারখানা, হাসপাতাল, স্কুল
স্কুল সবকিছু দখল করে নিচ্ছে। আসিফ নজরুল এমন একটি আইন বানিয়েছে যেখানে জামাত যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান দখল করতে পারবে এবং কেউ কিছু বলতে পারবে না। এই আইনের ফলে হাজার হাজার মানুষ তাদের চাকরি হারিয়েছে এবং রাস্তায় বসে আছে। বেকারত্বের হার এখন ৮০% উপরে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা সব প্রজেক্ট বন্ধ করে দিয়ে চলে গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র ঘোষণা করেছে। বিশ্বব্যাংক এবং IMF বলেছে তারা আর কোনো বাংলাদেশকে কোনো ঋণ দেবে না, কারণ দেশের সরকার ভ্রষ্টাচার এবং অযোগ্য। কিন্তু জামাত এবং আসিফ নজরুল এসব নিয়ে মোটেই চিন্তিত নয়, কারণ তাদের লক্ষ্যই ছিল দেশটাকে ধ্বংস করা এবং তারা সেটা সফলভাবে করতে পেরেছে। জামাত শুধু ব্যাংক লুট করেই ক্ষান্ত হয়নি, বরং